Boskangi 18 February केंद्रीय बाजेट कताल पेंशन नीतिनो बातिल खालायै गोजाम पेंशन नीतिनो चालु खालायनायनि सानमुं सानै त्रिपुरा कर्मचारी समन्वय समिति जेबि रुड हिमबतक खालायना बागै साख्लायखा चारसल कक्थुम पान्दा खालायमानि बिसिंतै त्रिपुरा कर्मचारी समन्वय समितिनि आतंग्र अहिमबतक पान्दाव जत बरकनो फायै मानजागनानि बागै कबकलायखा त्रिपुरा कर्मचारी समन्वय समिति পক্ষ থেকে আজকে আপনাদের বৈদ্যুতিক এবং বৈদ্যুতিক মাধ্যমের প্রতিনিধিদের ডাকানো হয়েছে। আমাদের শিক্ষক কর্মচারীদের কিছু সমস্যা এবং 16 ফিনান্স কমিশন ত্রিপুরায় যে এসেছিলেন তারা আমরা উদ্দেশ্য ছিল তাদের কাছে ত্রিপুরা শিক্ষক কর্মচারীদের কিছু দাবি দেওয়া নিয়ে কথা বলা, কিন্তু ফিনান্স কমিশন আমাদের সেই সুযোগ দেননি। সেই ব্যাপারে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেনারেল সেক্রেটারি মুয়ারা, এদিকে আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নন্দন দে, আমাদের দপ্তর সম্পাদক আছেন আমাদের প্রচার সম্পাদক অন্যান্য আমাদের সাথে। আপনাদের প্রথমেই স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা সারা ত্রিপুরা রাজ্য তথা সারা ভারতবর্ষে আমাদের যে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের যে বক্তব্যগুলো উঠে আসবে সেগুলো আপনারা আপনাদের যে প্রচার মাধ্যম সেখানে তুলে ধরবেন সাধারণ মানুষের জন্য। এখন আপনাদের সঙ্গে কথা বলেন আমাদের জেনারেল সেক্রেটারি বলবেন। আপনারা শুনছিলেন যে আজকে আমাদের প্রেস মিটের বক্তব্য মূলত 16 ফিনান্স কমিশন রাজ্যে আসার পর আমাদের একটা আশা ছিল যে আমরা অন্যান্য সময়ের মতো আমরা আমাদের শিক্ষক কর্মচারী তথা আমাদের রাজ্যের জনসাধারণের দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে আমরা দিতে পারবো, কেননা এর আগে যতগুলি কমিশন এসছে আমরা আমাদের বক্তব্য তাদের কাছে রাখতে পেরেছি। এবং এবারও আমরা যখন জানলাম, আমরা 24শে জানুয়ারি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি যে আমরা আমাদের বক্তব্য জানাতে চাই, এটা আমাদের অধিকার। আমরা 29শে জানুয়ারি জানতে পারলাম যে রাজ্য প্রশাসনের থেকে যে শিডিউল তৈরি করা হয়েছে তার মধ্যে আমাদের কোনো নেই, শিক্ষক কর্মচারী সংগঠন বা অন্যান্য সংগঠনের কোনো কথা বলার সুযোগ নেই। তৎক্ষণাৎ আমরা চিফ সেক্রেটারির কাছে আমরা আবেদন করি যে আমাদের বক্তব্য আমরা জানাতে চাই ফিনান্স কমিশনের কাছে, এবং আমরা যে মেমোরেন্ডাম রেডি করেছি সেই মেমোরেন্ডাম আমরা পাঠিয়ে দিই চিফ সেক্রেটারির কাছে। অন্যান্য সময় যেটা হয় এরকম ফিনান্স কমিশন আসলে পরে একটা মেমো ইস্যু করে যে যারা যারা কথা বলতে চায় তাদের সঙ্গে দেখা করবার একটা সুযোগ থাকে। এবারই একটা ব্যতিক্রম আমরা দেখলাম। তো আমরা 13 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি, 14 ফিনান্স কমিশনের সাথেও কথা বলেছি। 15 ফিনান্স কমিশনের সময় সেখানে কোভিড পিরিয়ড ছিল, সেটা পরিস্থিতি অন্যরকম ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা যে দাবিগুলো আমরা ফিনান্স কমিশনের কাছে রেখেছি, আমাদের যা বক্তব্য সেটা আমরা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনসাধারণ তথা রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে আমরা জানাতে চাইছি। আমাদের রাজ্যটা এটা তো নতুন করে আর বলবার অপেক্ষা নেই, আমাদের রাজ্যের যে অবস্থা। আর আমাদের সংগঠন যেটা, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বৃহৎ সংগঠন, সেই সংগঠনের 11টি সংগঠন তার যৌথ মঞ্চ হচ্ছে আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এসবি রোড। এবং আমরা যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার সৃষ্টি লগ্ন থেকেই আমরা আমাদের সংগঠন 1960-এর দশক থেকে এটার সাথে আমরা জাতীয় এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আমাদের লড়াই সংগ্রাম ইত্যাদি আমাদের রয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে সর্বাপেক্ষা প্রাচীন এবং সরকার স্বীকৃত সংগঠন হিসাবে আমাদের যে সুযোগ, আমাদের যে অধিকার, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এবং এর জন্য আমাদের ভেতরে শিক্ষক কর্মচারীদের মধ্যেও সাংঘাতিকভাবে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটাই আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাইছি। আমাদের রাজ্যের অবস্থা তো আপনারা জানেন, দীর্ঘদিন ধরে ভৌগোলিক কারণে আমাদের একটা পিছিয়ে পড়া, আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াইয়ের ফলে আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও কিছুটা আমরা উন্নত করেছি। প্রথমে মিটার গেজ, তারপর ব্রড গেজ ইত্যাদি হয়েছে। রাজ্যের যে বেশিরভাগ জনসাধারণ তার মূল জীবিকা হচ্ছে কৃষি,
তো এই জায়গার মধ্যে আমরা ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার ৭৫ বছর পরও এখনও কোনো কিন্তু যে রাজ্যের যে কর বাড়ানোর যে প্রচেষ্টা, যে বৃহৎ শিল্প বা মাঝারি শিল্প, সেসব কিছুই কিন্তু আমাদের রাজ্যে এখনো পর্যন্ত হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে রাজ্যের নিজস্ব ট্যাক্স বাড়ানোর যে মূল উপায় সেটা হচ্ছে যে রাজ্যে আমাদের দ্রুত শিল্পায়নের দিকে অগ্রসর হওয়া, না হলে আমাদের নিজস্ব কোনো করের ব্যবস্থা নেই। অর্থ কমিশনের তো দায়িত্বই হচ্ছে যে আমাদের যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাজ্যগুলির কী সম্পদ আছে সেগুলো করে নিয়ে সেখানে আপনার সুন্দরভাবে বন্টন করা। সেই ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত হলাম। তো আমাদের প্রস্তাবগুলির মধ্যে ছিল যে আমরা দেখছি যে রাজ্য প্রশাসন প্রথমত হচ্ছে ১ নম্বর হচ্ছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা। রাজ্য প্রশাসনে আমরা দেখছি যে নিয়মিত কর্মচারীর সংখ্যা আপনার কমে আসছে। পরিসংখ্যান অনুযায়ী আমরা আমাদের মেমোরেন্ডাম তুলে ধরেছি 2017-18 সালে যেটা ছিল 1,56,000 সামথিং, সেটা আপনার 2023-24-এ 1,02,000, মানে বিশাল সংখ্যায় নিয়মিত কর্মচারীর সংখ্যা কমে এসছে। এবং অনিয়মিত বিভিন্ন দপ্তরে ভালো সংখ্যায় তারা কিন্তু রয়েছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখছি যে অনিয়মিত কর্মচারীরা কিন্তু নিয়মিত কর্মচারীদের মতোই সেখানে কাজ করছেন, তাদের শ্রম, তাদের কাজের সময়, তাদের কাজের ধরন একই দিচ্ছেন। এখন কিন্তু তারা বেতন ভাতা যেটা পাচ্ছেন চুক্তিভিত্তিক বা ফিক্সড পে বা এই হিসাবে যেটা বেতন ভাতা পাচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত নগণ্য, তাদের জীবনযাত্রা নির্বাহ করতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের পূর্বতন যে রাজ্য সরকার ছিলেন, ব্রাহ্মণ সরকার, তারা একটা নিয়ম করেছিলেন এবং একাধিক অর্ডার, প্রায় 6টা অর্ডার ছিল যে 10 বছর পর চাকরি নিয়মিত হবার। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে 2018 সালের অগাস্ট মাসে সেই আদেশটা সেখানে বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার। স্বাভাবিকভাবেই তারা সেখানে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থার যে গাইডলাইন, সেটা অনুযায়ী সমকাজে সমবেতনটা এটা পরিপন্থী দিকে রাজ্য সরকার চলছে। সেই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অর্থ কমিশনের কাছে আমরা আবেদন করেছি যে আমাদের রাজ্য সরকারকে যাতে এই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য অর্থ প্রদান করা হয়। আমাদের 2 নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানে এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়মিত স্কেল প্রদান। এক্ষেত্রেও বলা যায় যে তাদের সার্ভিসটা আমাদের রাজ্যের শিক্ষায় উন্নতি করবার জন্য খুবই, জনসাধারণ কিন্তু মানে খুবই অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন এবং কোনো আশা দেখতে পাচ্ছেন না। বিশাল সংখ্যক বেকার সমস্যা রয়েছে, তাদের কর্মসংস্থানের জন্য কিন্তু কোনো রকম পদক্ষেপ নেই। গত বাজেটে যেটা বলা হয়েছিল 1,25,00,000 কর্মসংস্থান হবে, এবারের বাজেটে কিন্তু আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী এই কথা বলেননি যে কত কর্মসংস্থান হয়েছে। গতবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার কিন্তু বলেননি, এবং শিক্ষা খাতে জিডিপির যে 6% বরাদ্দ করবার কথা সেটাও কিন্তু করেননি। তো এই বিষয়গুলো আমরা দেখছি আসলে একটা বাজেট পেশ হচ্ছে নাম কেউ আসতে, উনিও বোধহয় ক্লান্ত হয়ে গেছেন, নির্মলা সীতারামন ক্লান্ত হয়ে গেছেন এই বাজেট পেশ করতে করতে একই ধরনের। সেখানে কিন্তু নীতিমূলক কোনো বাজেট কিন্তু পেশ হয়নি এই বাজেটের বিরুদ্ধে। এবং আপনারা জানেন যে গত 24শে জানুয়ারি ইউপিএস, এটা এই শব্দটা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, আমাদের দেশের সরকার এটা একটা নোটিফিকেশন জারি করেছেন, যেটা গত 24শে আগস্ট 24 সালের 24শে আগস্ট যেটা ওরা ঘোষণা করেছিলেন, সেটা এবার 24শে জানুয়ারি একটা নোটিফিকেশন জারি করেছেন ইউনিফাইড পেনশন স্কিম। এটা বলা যায় যে ওপিএস পুরনো পেনশন প্রথা চলে গিয়ে এনপিএস যেটা চালু করেছিলেন 2004 সালে, 2013 সালে যেটা আইন হয়েছে, সেইটাকে প্রতি প্রবল যে বিক্ষোভ দেশের মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যে, যার ফলে 5টা রাজ্য এই এনপিএস বাতিল করে পুরনো পেনশন প্রথায় ফেরত গেছেন এবং নির্বাচনের ফলাফলও এর কিন্তু প্রভাব পড়েছে। যার ফলে আমরা দেখেছি যে 24শে আগস্ট মাসে তারা কিন্তু একটা ঘোষণা করেছেন এবং এটা বলা হচ্ছে যে এটা নাকি অনেক বেশি লাভবান হবে। কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি এটা এনপিএসের থেকেও মোর দেন ডেঞ্জারাস এটা, এবং এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, আমাদের TCCHB রোড, আমরা এই ইউপিএস নোটিফিকেশনের যে বেরিয়েছে তার যে মর্মার্থ, তার বিরুদ্ধে আমরা বলছি যে না, আমরা এনপিএসও চাই না, ইউপিএসও চাই না, আমরা ওল্ড পেনশন স্কিম
হ্যাঁ, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের সুযোগটা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশ আমল থেকে, সেই সুযোগটাতেই বহাল রাখতে হবে এবং বেশ কয়েকটি রাজ্য কিন্তু এদিকে গেছেন। তো স্বাভাবিকভাবে এই বাজেটের বিরুদ্ধে এবং ইউপিএস নোটিফিকেশনের বিরুদ্ধেও আমাদের একটা কর্মসূচি রয়েছে। আগামী 18ই ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতিবাদ ক্ষোভ আমরা মিছিলের মাধ্যমে এই শহরের বুকে আমরা জানাবো। এই একটা কর্মসূচি আমাদের রয়েছে। এছাড়া আরেকটি কর্মসূচিও রয়েছে আমাদের, আন্তর্জাতিক নারী দিবস আসছে মার্চ মাসে। সেই উপলক্ষে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন সহ মহিলারা আমরা প্রস্তুত হচ্ছি। আগামী 2রা মার্চ আমরা প্যারাডাইস চমুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা প্রকাশ্য কর্মসূচি আমরা পালন করব। এবং আমরা মনে করি যে আন্তর্জাতিক নারী দিবস যে উদ্দেশ্যে, যে ঐতিহাসিক তার প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের দেশের যে মহিলাদের যে অবস্থা, শ্রমজীবী মহিলাদের যে অবস্থা, সাধারণ মহিলাদের যে অবস্থা, তার যে শ্রমের মূল্য, তার যে মানে একজন মানুষ হিসাবে বাঁচবার অধিকার, সেটা আজকে কিন্তু নেই। স্বাভাবিকভাবেই সে লাঞ্ছিতা, অত্যাচারিতা, নির্যাতিতা হচ্ছে। এবং এর থেকে মুক্তি আনতে গেলে পর শুধুমাত্র মহিলাদের লড়াই সংগ্রামের মধ্যে এটা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের যারা পুরুষ সাথী রয়েছেন, যারা প্রগতিশীল মানসিকতা রয়েছেন। তো আমাদের সংগঠন সেই অর্থে আমাদের সমস্ত পুরুষ মহিলাদের নিয়ে সম্মিলিতভাবে আগামী 2রা মার্চ এই কর্মসূচি পালনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি 18ই ফেব্রুয়ারি 2রা মার্চ এই কর্মসূচি যাতে আমরা করি। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28শে জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লং তরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই।